নিজের কাজের প্রতি সত্যতা সবসময় 100% রাখা দরকার। আমি সেই বিষয়ে বিশ্বনাথের কর্মকাণ্ডে সব সময় অনুপ্রাণিত হই। সংবাদপত্রে কিছু সময় বেশ মজার খবর প্রকাশিত হয়, যা আমাদের মনকে আপ্লুত করে তোলে। আবার কিছু সংবাদ আমাদের বেশ বেদনার কারণ হয়ে ওঠে। কিছু আমাদের জ্ঞান গম্ভীর করে, আর কিছু আমাদের বিস্মিত করে। আজ বিশ্বনাথের বাড়ির বৈঠকখানাতে বসে এমনি একটি বিস্মিত খবর আমি পাঠ করছিলাম। একজন প্রৌঢ় বাঙালি ভদ্রলোক খুন হয়েছেন দার্জিলিংয়ের একটি বিলাসবহুল পান্থনিবাসে। এই প্রৌঢ় ভদ্রলোক থাকেন বিদেশে। আজ প্রায় 20 বছর পর তিনি স্বদেশে এসছেন ভ্রমণ করতে। তার 3 কুলে কেউ নেই বললেই চলে। খালি একটি ভাগ্নে আছে যে লন্ডনে থাকে। তাকে কেন হত্যা করা হবে তাই নিয়ে পুলিশের এখন মাথা ব্যথা, এবং মৃত্যুটি অতিশয় হিংস্র বললেও হয়তো কিছু কম বলা হবে। মৃত্যুর সেই অমানবিক বিবরণ আমি আপনাদের কাছে প্রকাশ করতে পারবো না, কিন্তু এটা নিশ্চিতভাবে বলতে পারি যে খুনটা করা হয়েছে প্রতিশোধের কারণে। আমি খবরটা পড়ে বিশ্বনাথকে তার বিবরণ দেব, তার আগেই সে বলে ওঠে, তুমি যে খবরটির কথা বলতে চাইছো সৌরভ, তা আমি আগেই দেখেছি। আমায় এই বিষয়টা নিয়েই বের হতে হবে। তোমার কি অভিমত এতে শুনি? খুনটা ভুল জায়গায় করা হয়েছে, বুঝলে? কেন? দার্জিলিংয়ের বদলে বোধহয় কলকাতায় করা হলে ভালো হতো। আমি তা বলছি না সৌরভ, আমি বলছি যে খুনটা ভুল লোককে করা হয়েছে। মানে কৃতকার্য অন্য কারোর হওয়ার কথা ছিল, আর হলো। তুমি বলছো খুনি লক্ষ্যভ্রষ্ট হয়েছে? ঠিক তাই। ভুল জায়গায় কার্য সম্পন্ন হয়েছে। তুমি কি করে এত নিশ্চিত হয়ে বলছো? খবরটা পড়ে আমার তাই মনে হয়েছে। আচ্ছা, তা তুমি কি এমন পড়লে শুনি? সৌরভ, তুমি কি লক্ষ্য করেছো যিনি এই ঘটনার সাক্ষ্য দিয়েছেন, মানে তার পাশের ঘরটিতে যিনি ছিলেন, তার নামটা কি? হ্যাঁ, বরুণ ব্যানার্জি। তিনি একজন প্রৌঢ় ভদ্রলোক, বড় ব্যবসাদার বা বলতে পারো পুঁজিপতি। তার বড় বড় 3টে কারখানা আছে এবং বিদেশি মাল রপ্তানি আর স্বদেশি বস্তু সরবরাহ করেন। তিনি নাকি উত্তরবঙ্গের ফলের রপ্তানি করবেন, তাই দার্জিলিংয়ের বড় কারবারিদের সঙ্গে আলাপ আলোচনা করছেন। ঠিকই দেখেছ। আর যিনি মারা গিয়েছেন তার নামটা কি তুমি খেয়াল করেছো? তার নাম তার নাম না, তা তো ঠিক খেয়াল করিনি। লেখাটার শেষের দিকে আছে, একবার দেখে নাও। এই তো, মৃতের নাম বরুণ পুরকায়স্থ। তার মানে এতটাই খুব বড় একটা ভুল করে ফেলেছে। তার এই বরুণ পুরকায়স্থবাবুকে মারার কোনো উদ্দেশ্যই ছিল না, আর থাকবেই বা কেন? যেই লোকটির এই চৌহদ্দিতে কারোর সাথে কোনো যোগাযোগই নেই। যাকে সেসব কথা বাদ দাও। আসল কথাটি হলো যে খুনি খুন করতে চেয়েছিল তার পড়শি বরুণ ব্যানার্জি মশাইকে। আর এটাও ঠিক যে বা যারা খুন করেছে তারা ব্যানার্জি বাবুকে ঠিক করে চিনত না। ভাড়াটে খুনি? তা সঠিকভাবে বলা এখন মুশকিল। এতটা নিশ্চিত হচ্ছ কি করে? কেননা যদি তারা ব্যানার্জি মশাইকে চিনত তাহলে ঘর ভুল হয়েছে বুঝতে পেরে তারা আবার ঠিক ঘরের দিকেই যেত। তাহলে আর এখন কিছুই না। আমাকে একটি টেলিগ্রাম পাঠাতে হবে, নইলে হয়তো আরও একটা খুনও হয়ে যেতে পারে। কথাটি শেষ হতে না দিয়েই বিশ্বনাথ উঠে দাঁড়ালো। সে হরিকে তার বেরোবার কথা জানিয়েই চলে গেল। হরি ঘরে প্রবেশ করল। আমি বললাম, একজনের মৃত্যু হয়তো ঘনিয়ে আসছে, তাই সেই মৃত্যুর হাত থেকে বাঁচাতে একটি টেলিগ্রাম করতে গেল। তা সে একটু পরে গেলে হতো না? সকালের জল খাবারটা খেয়ে বেরোতে পারতো তো। হরি, বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। হয়তো আর একটু দেরি হলে একজনের প্রাণঘাত হয়ে যেতে পারে। তা তুমি খাবে তো? তোমার জল খাবারটা বেরিয়ে আনি। না, আমি বরং একটু অপেক্ষাই করি। বিশ্বনাথ আসুক, তারপর না হয় একসাথে খাবো। ওর আসতে তো দেরি হতে পারে, তুমি খেয়ে নাও, খাবারগুলো সব ঠান্ডা হয়ে যাবে। আমি আর কথা বাড়ালাম না। সকালে জল খাবারটা সেরে নিলাম। সত্যি বিশ্বনাথের আসতে অনেক দেরি হলো।
বিশ্বনাথকে আমি জিজ্ঞেস করলাম, টেলিগ্রাম করে এলে? বুঝলে সৌরভ, সরাসরি টেলিগ্রাম করলাম না, লালবাজারে বড়বাবুর কাছে গিয়ে আগে জানিয়ে আসলাম বিষয়টি কি হতে পারে। তাতে তিনি আমার কথায় সায় দিলেন এবং আমি তাকে বললাম যেন দার্জিলিংয়ের ওসিকে তিনি যেন বলে দেন, তিনি যেন নিজেই স্বয়ং বরুণ ব্যানার্জির সুরক্ষার দায়িত্ব গ্রহণ করেন। এবার দেখার বিষয়টি হলো যে কে বা কারা বরুণ ব্যানার্জির উপর এরকম প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে। তো এখন কি ভাবছো, দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হবে? না, যেখানে আমাকে কেউ নিজে থেকে ডাকেনি সেখানে আগ বাড়িয়ে যাওয়াটা উচিত হবে না। তাছাড়া এই মুহূর্তে আমি যা বুঝতে পারছি তাতে বরুণবাবুর পুলিশি পাহারায় আশা করি কোনো অঘটন ঘটবে না। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি এতটা নিশ্চিত হচ্ছোটা কিভাবে? আমি এখনো বুঝতে পারছি না। কেননা পুলিশি পাহারার মধ্যে দিয়ে আততায়ীরা এতটা সাহস দেখাবে না যে আবার কারোর উপর আক্রমণ করবে। এতে তাদের পক্ষে খুবই বিপজ্জনকই হয়ে পড়বে। তা ঠিক, কিন্তু তা কতদিন? এক না একদিন তো বরুণবাবুর পুলিশি পাহারা উঠে যাবে। সেক্ষেত্রে তখন তার ওপর যে আবার আক্রমণ হবে না। তাই আততায়ীকে খুঁজে বের করতে হবে এবং আমি নিশ্চিত যে পুলিশ সেখানে সফল হবে। কেননা যখন এভাবে নৃশংসতার সাথে কেউ আক্রমণ করে তখন কিছু না কিছু সূত্র সে নিজেই রেখে যায়। সেই সূত্রটাকে ভালো করে দেখে চিনে নিলেই তাদের খোঁজ পাওয়াও যাবে। সেদিন এই বিষয়ে আর কোনো কথা হলো না। পরের দিন সকালে আমি আর বিশ্বনাথ বসে আছি বৈঠকখানায়। বিশ্বনাথ বসে খবরের কাগজ পড়ছে। বেশ কিছুদিন হলো বিশ্বনাথের হাতে তেমন কোনো কেস নেই, যাও বা দু চারটে ছিল, তা বিশেষ কিছু নয়। ওই সামান্য চুরি আর কিছু হারিয়ে যাওয়ার তদন্ত। আমি মনে মনে ভাবলাম, যদি বিশ্বনাথ এই দার্জিলিংয়ের কেসটা তার হাতে নেয় তবে বেশ ভালোই হয়। অনেকদিন হলো কোনো জম্পেশ তদন্ত করা হয়নি। আমারও কাজের কোনো চাপ নেই, যাও বা অল্প স্বল্প ছিল তা আমি মিটিয়ে নিয়েছি। এখন কিছুদিন হলো প্রায় সময় বাড়িতেই কাটিয়ে দিচ্ছি বা বৈঠকখানায় আড্ডা দিচ্ছি। তার মধ্যে অনেকদিন কোথাও বেড়ানোও হয়নি। তাই এখন এই কেস নিলে বেশ ভালোই হয়। আমি বিশ্বনাথকে কালকের ব্যাপারটা নিয়ে কিছু জিজ্ঞেস করতে যাব, এমন সময় বাইরে একটি আওয়াজ হলো। বিশ্বনাথ আমার পাশে বসে খবরের কাগজ পড়ছিল, সেও বাইরের দিকে তাকালো। একটু বাদেই দরজায় কড়া নাড়ার আওয়াজ শোনা গেল। আমি উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখতে পেলাম একজন বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। লম্বায় প্রায় 6 ফুট, স্বাস্থ্যবান চেহারা, চওড়া কাঁধ, ফ্রেঞ্চ কাট দাড়ি, ভালোই গোছগাছ করে রেখেছেন নিজেকে। সব মিলিয়ে চেহারায় বেশ একটা ব্যক্তিত্ব ফুটে উঠছে। তবুও তার সেই ব্যক্তিত্বের মধ্যে দিয়ে কিছু বিচলিত ভাব প্রকাশ পাচ্ছে। আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলাম, আপনি কাকে চাইছেন? এটা কি বিশ্বনাথ সেনের বাড়ি? আগে হ্যাঁ, এটা বিশ্বনাথ সেনের বাড়ি। নমস্কার। বিশ্বনাথবাবু কি বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ, আছেন, আসুন, আপনি ভেতরে আসুন। তিনি ভেতরে প্রবেশ করলেন। বিশ্বনাথকে দেখিয়ে দিতেই তিনি বললেন, নমস্কার বিশ্বনাথবাবু, আসলে আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। নমস্কার। আচ্ছা ঠিক আছে, আগে আপনি বসুন, তারপর আমি আপনার সব কথাই শুনছি। ধন্যবাদ। আমায় ক্ষমা করবেন, এভাবে না বলে আপনাদের এখানে চলে আসলাম, কিন্তু আমার আসলে কোনো উপায় ছিল না। আপনি আমার কথাটি একটু শুনুন বিশ্বনাথবাবু। লোকটি বসতেই বিশ্বনাথ হরিকে ডেকে বলল ভদ্রলোকের জন্য 1 গ্লাস জল নিয়ে আসতে। হরি জল নিয়ে ঘরে প্রবেশ করতেই বিশ্বনাথ গ্লাসটা ভদ্রলোকের দিকে এগিয়ে দিল। ভদ্রলোক এক চুমুকে জলটা শেষ করে ফেললেন। তারপর সে একটু স্থির হয়ে বসলেন। তারপর বললেন, আমার নাম প্রফুল্ল বোস। আমি ভারতীয় স্টেট ব্যাংকের একজন অবসরপ্রাপ্ত অফিসার। স্বাধীনতার আগে থেকে সেখানে আমি কাজ করছি। আমি প্রায় 35 বছর হলো সেখানে কাজে রয়েছি। আমি থাকি সিথির মোড়ে, চশমা কলের নিকটে এসি বোস লেনে। বাড়িটি আমার ঠাকুরদা তৈরি করেন। আমি, আমার স্ত্রী অমলা এবং 2 ছেলে রমেশ আর সুরেশকে নিয়ে 3 তলায় থাকি। দোতলায় বসবার ঘর, রান্নাঘর, খাবার ঘর ইত্যাদি আছে এবং 1 তলায়
দুজন চাকর আর একজন রান্নার লোক থাকে। তা সে যাই হোক, এবার আসার কারণটা বলি। আমি খুবই বিচলিত হয়ে আছি বিশ্বনাথবাবু। সপ্তাহখানেক আগে আমি একটি হুমকির চিঠি পাই। চিঠি তো ঠিক নয়, মনে হয় একটা কিছু সংকেতপত্র। এই যে দেখুন। বলেই তিনি পকেট থেকে একটা সাদা খাম বের করে বিশ্বনাথের হাতে দিলেন। বিশ্বনাথ খাম থেকে একটা সাদা কাগজ বার করল। তাতে গোটা গোটা অক্ষরে লাল কালি দিয়ে লেখা, সাবধান, যমদূত তোমার নিকট ঘোরাফেরা করছে, যথাযথ সময় তোমাকে যমালয়ে নিয়ে যাওয়া হবে। পত্রটি পড়ে বিশ্বনাথ ভদ্রলোককে বলল, আপনার উপর কোনো আক্রমণ হয়েছে কি? হ্যাঁ, আসলে আমি প্রথমে ব্যাপারটাকে ঠিক গুরুত্ব দিইনি। আমার বাড়িতেও এই চিঠির বিষয়ে কেউ কিছুই এখনো অবধি জানে না। কিন্তু গতকাল বাড়ির সামনে দিয়ে একজন দূরে যেতে যেতে আমার দিকে ছোড়া তাক করে ছোড়ে বিশ্বনাথবাবু। আমি তখন বারান্দায় বসেছিলাম। ছোড়াটা আমার পাশে দেওয়ালে বেঁধে যায়। আমার প্রাণ যাই হোক, অল্পের জন্য বেঁচে যাই। তাড়াতাড়ি চিৎকার করে মানুষ জড়ো করতে চেয়েছিলাম এবং ওই লোকটিরও পিছু নিতে চেয়েছিলাম, কিন্তু সে তার আগেই সেইখান থেকে চম্পট দেয়। পরে আমি আমার চাকরদের সাথে বাইরে যাই, যেখান থেকে ছোঁড়া মেরেছে সেইখানে কোনো সূত্র পড়ে রয়েছে কিনা দেখতে যাই, কিন্তু সেখানে গিয়ে আমি কিছুই পাইনি। আমি খুব বিচলিত হয়ে পড়ি বিশ্বনাথবাবু। তখনই আপনার কথা আমার মাথায় আসে। এরপর আমার কি কর্তব্য সেটাই আমি আপনার কাছে জানতে এসেছি। এই সময় হরি চা জলখাবার নিয়ে ঘরে প্রবেশ করল। প্রফুল্লবাবুর দিকে এক কাপ চা আর জলখাবার এগিয়ে দিল বিশ্বনাথ। আমি প্রশ্ন করলাম, আপনি পুলিশকে খবর করেননি? করেছি, তবে পুলিশের উপর আমার আস্থা নেই বললেই চলে, এবং তারাও আমার কথায় সেরকম গুরুত্ব দিচ্ছে না। তাই আমি বিশ্বনাথবাবু আপনার কাছেই এসেছি। বিশ্বনাথের ভ্রু কুঁচকে ওঠে। খানিক পর সে গম্ভীর কণ্ঠে বলে, দেখুন প্রফুল্লবাবু, আপনি যদি মনে করেন যে আমি দিনরাত আপনার বাড়ির সামনে ছদ্মবেশে থাকবো, তাহলে কিন্তু আপনি ভুলই করছেন। ও কাজ আমার দ্বারা সম্ভব নয়। আমি আপনার হয়ে না হয় পুলিশকে জানিয়ে দিচ্ছি যে আপনার পাহারার এবং সুরক্ষার প্রয়োজন আছে। তাতে হয়তো তারা আপনাকে পাহারা দিতে রাজি হবে। এর চেয়ে বেশি কিছুই করতে পারবো বলে তো আমার মনে হয় না। চায়ের কাপ নামিয়ে প্রফুল্লবাবু অপ্রস্তুত মুখে বললেন, এ বাবা, না না, আমি সেজন্য আসিনি। আপনি আমায় ভুল বুঝছেন বিশ্বনাথবাবু। আমি বলছিলাম, আমার কেন জানি না মনে হচ্ছে আমার মৃত্যু আসন্ন। আর আমি যদি মরে যাই, তাহলে আমি চাইছি যে আপনি আমার খুনের তদন্ত করবেন। আমি যদি হঠাৎ খুন হই, তবে আপনি দয়া করে অপরাধীকে ধরার চেষ্টা করবেন। আমি আপনার পারিশ্রমিক যত্ন সহকারে ব্যাংকে রেখে দেব। আচ্ছা প্রফুল্লবাবু, আপনার তো 2 ছেলে। আজ্ঞে হ্যাঁ। আপনার ছেলেদের বয়স কত? আমার বড় ছেলের বয়স 26 আর ছোট ছেলের 23। তাহলে তো তারা স্বাবলম্বী। তারা কি কাজ করেন? আমার বড় ছেলে বেশি পড়াশোনা করেনি, 12 ক্লাস পাস। বর্তমানে সে একটি বড় বুক হাউসে ম্যানেজার, এবং ছোট ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে গ্লাস অ্যান্ড সিরামিকে ঢুকেছে। আচ্ছা, আপনার কোনো শত্রু আছে বলে আপনার কি মনে হয় যে আপনার প্রাণ নিতে পারে? দেখুন বিশ্বনাথবাবু, এমনিতে আমার কোনো শত্রু নেই। আমি খুবই ছিমছাম লোক, কারোর ব্যাপারে তেমন নাক গলাই না। তবে কয়েক বছর আগে আমাদের ব্যাংকে একজন কর্মচারী 2 লক্ষ টাকা চুরি করে পালানোর চেষ্টায় ছিল। আমি তাকে হাতে নাতে ধরে ফেলি। পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং কোর্টে তার বছর 2 সাজা হয়। বছর 2 সে জেলেই ছিল। মনে হয় এতদিনে জেল থেকে বেরিয়েছে। তবে ওটা তো শুধু চুরি ছিল। ওই সামান্য কারণে সে কি আমাকে খুন করতে পারে বলে আপনার মনে হয়? প্রতিশোধ নেওয়ার জন্য মানুষ কি না করতে পারে প্রফুল্লবাবু, তা হয়তো আপনার ধারণার বাইরে।
যাই হোক, লোকটার নামটা কি আপনার কি মনে আছে? যতদূর মনে পড়ে তার নাম ছিল হনুমন্ত রাজ সিংহ। প্রায় 2 বছর আগের কথা, তাই আমার এখন ঠিক মনে নেই, কিন্তু যতদূর মনে হয় তাই হবে হয়তো। তার বাইরে আপনার আর কোনো শত্রু নেই বলছেন কি, তাই তো? আমার জ্ঞান অনুসারে তো নেই বিশ্বনাথ বাবু। ঠিক আছে, আমি দেখছি আপনার এই হনুমন্ত রাজ সিংহকে খুঁজে পাওয়া যায় কিনা কোথাও। পেলে নিশ্চয়ই আপনাকে জানাবো। আর আপনি একটু সাবধানে থাকবেন, যতদিন না আপনার উপর থেকে বিপদের মুখটি সরে যাচ্ছে। মৃত্যুকে আমি ভয় পাই না বিশ্বনাথ বাবু, কিন্তু আমায় যদি কেউ মেরে ফেলে তবে তার শাস্তিটা যেন সে পায়, সেটাই আমি চাই। আচ্ছা, তাহলে আজ আমি চলি। নতুন কিছু ঘটলে আপনাকে অবশ্যই জানাবো। সেদিন আমি আমার লেখালেখি নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। বিশ্বনাথ প্রফুল্লবাবুর জীবন ধারণের ব্যাপারে অনুসন্ধানে বেরিয়ে পড়ে। সেদিন আর তার সাথে আমার যাওয়া হয়নি, সে বিষয় নিয়ে আর একটা কথাও হয়নি। পরদিন সকালে খাওয়ার পরে হরি আর আমি দাবা খেলতে বসলাম। বিশ্বনাথ এক মনে ধোঁয়া ছাড়তে ছাড়তে খবরের কাগজ পড়ছিল। একসময় টেলিফোনটা বেজে উঠল। বিশ্বনাথ উঠে গিয়ে ফোনটা ধরল। মিনিটখানেক কথা বলার পর বিশ্বনাথ ফোন ছেড়ে দিয়ে একটু এগিয়ে আসতেই আবার ফোনটা বেজে উঠল। বলাই বাহুল্য, বিশ্বনাথই ফোনটা তুলল। একটু বাদে ফোন ছেড়ে দিয়ে আমাদের কাছে এগিয়ে এসে বলে ওঠে, সৌরভ ওঠো, আমাদের এক্ষুনি বেরোতে হবে। কেন, কি হয়েছে? কে ফোন করেছিল? দুটো খবর আছে, একটি ভালো খবর আর একটি খারাপ। কোনটি আগে শুনতে চাও বলো দেখিনি? খারাপ খবরটাই বলো। প্রফুল্লবাবু খুন হয়েছেন। সে কি, কোথায়? তার নিজের ঘরে। কোনো মতে গায়ে জামা কাপড় গলিয়ে বেরিয়ে পড়লাম। যেতে যেতে আমি বললাম, আর ভালো খবরটি কি? ভালো খবরটি হলো দার্জিলিংয়ের খুনি ধরা পড়েছে। বরুণ ব্যানার্জির কারখানার দারোয়ানের ছেলে খুনটা করেছিল। সে কেন খুন করলো? তার বাবা রাতে গার্ড দেওয়ার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েই মারা যায়। সেই সময় বরুণবাবু তাদের কোনো সাহায্যই করেননি, এমনকি দেখাও করেননি। পরে এই ছেলে অনেক কষ্টে দার্জিলিংয়ের ওই হোটেলে কাজ করে সংসার চালাতে শুরু করে। তবে একদিন সে জানতে পারে তার বাবার কারখানার মালিক এবং তার নিরিখে তার বাবার মৃত্যুর জন্য দায়ী লোকটি তারই কর্মস্থলে উপস্থিত হয়েছে। তখন সে তাকে খুন করতেই অগ্রসর হয়, কিন্তু ভাগ্যের নিরিখে একজন নিরীহ লোককে সে নির্মমভাবেই হত্যা করে বসে। তাকে ধরা গেল কিভাবে? প্রথমত পান্থনিবাসে সদর দরজা দিয়ে বা অন্য কোনো প্রবেশদ্বার দিয়ে কেউই ভেতরে আসেননি বা বাইরেও যায়নি। তার মানে যে খুনটি করেছে সে ভেতরেরই ছিল। দ্বিতীয়ত, খুনি তার খুনের যাবতীয় সূত্র সেই ঘরেই রেখে গিয়েছিল। খুনের সময় সে বালিশ দিয়ে বরুণবাবুর শ্বাসরোধ করে। ধস্তাধস্তির সময় তার জামার কিছু অংশ বরুণবাবুর হাতেও চলে আসে। তাতে বোঝা যায় যে হোটেলের কর্মীর মধ্যে একজনই এই কাজটা করেছে। উপরন্তু যে ছুরি দিয়ে বরুণবাবুর দেহের ওপর প্রহার করেছিল সেটিও পড়ে থাকে তার ঘরের মধ্যেই। পরে সে জবানবন্দিতেও জানায় যে সেই কাজটি প্রতিশোধের জন্যই করেছিল। কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম প্রফুল্লবাবুর বাড়িতে। বাড়ির সামনে অনেক পুলিশের আনাগোনা। ভিড় ঠেলে আমরা ভেতরের দিকে অগ্রসর হই। প্রফুল্লবাবুর বাড়িটা দেখতে সুন্দর হলেও খুব পুরনো। 3 তলায় যেতেই ইন্সপেক্টর কৌস্তব সেন এগিয়ে এসে বললেন, রমেশবাবু আমাকে আপনার কথা বলেছেন। প্রফুল্লবাবু মৃত্যুর আগে নাকি আপনার বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ, গতকাল সকালে তিনি আমার বাড়িতে গিয়েছিলেন। তার সন্দেহটাই ঠিক হলো। আচ্ছা, মৃতদেহ কি এখনো আছে? হ্যাঁ আছে, আপনি দেখতে চাইলে ওনার শোয়ার ঘরে যান। রমেশবাবু আর সুরেশবাবুকেও ওখানেই পাবেন। কৌস্তববাবুর কথা মতো আমরা বাঁ দিকের দ্বিতীয় ঘরে ঢুকলাম। প্রথমেই রমেশবাবু আর সুরেশবাবুর সঙ্গে আলাপ হলো। দুজনকেই অনেকটা প্রফুল্লবাবুর মতোই দেখতে। রমেশবাবুর কাছে আমরা জানতে পারলাম প্রফুল্লবাবু রোজ ভোর 6টার সময় উঠে পড়েন। কোনো দিন এর ব্যতিক্রম হয় না। আজ 6:30তেও ওঠেননি দেখে রমেশবাবু ঘরের একটি গুপ্ত দরজা দিয়ে ভেতরে ঢোকেন। এই দরজার কথা প্রফুল্লবাবু, রমেশবাবু ও
ও সুরেশবাবু ছাড়া আর কেউ জানে না, এমনকি তাদের বাড়ির ভৃত্যরাও না। এই দরজা তৈরি করার কারণ হলো, যদি কোনো কারণবশত দরজা ভেতর থেকে বন্ধ হয়ে যায় এবং ভেতরের লোক অসুস্থ হয়ে পড়েন, তখন দরজা না ভেঙে ওই গুপ্ত দরজা দিয়ে ঢোকা যাবে। রমেশবাবু ঘরের ভেতর ঢুকেই দেখেন এই কাণ্ড। তখনই তিনি বাড়ির লোকজনকে ডাকেন এবং পুলিশে খবর দেন। রমেশবাবুর কথা শুনতে শুনতেই বিশ্বনাথ মৃতদেহ এবং তার আশপাশটি খুঁটিয়ে দেখতে লাগল। মৃতদেহ খাটের ওপরে ছিল, বুকে ছুরি বসানো, চারিদিকে রক্ত ছড়িয়ে পড়েছে। দেখে যা মনে হচ্ছে ঘুমের ঘোরেই তাকে মারা হয়েছে এবং মৃত্যুটা গভীর রাতেই হয়েছে। হঠাৎ বিশ্বনাথ কি যেন দেখে চমকে উঠল। তারপর সুরেশবাবুকে জিজ্ঞেস করল, গতকাল প্রফুল্লবাবুর হাতে যে হীরের আংটিটা দেখেছিলাম সেটা তো এখন দেখছি না। কেন, সেটা নেই নাকি? বাবা তো ওটা সবসময় পরে থাকতেন। ওটা চুরি হলো নাকি? তাই তো মনে হচ্ছে। কৌস্তববাবুকেও খবরটা দেওয়া দরকার। কৌস্তববাবুকে খবরটা দিতেই তিনি চলে এলেন। বললেন, তাহলে খুনের একটা কারণ পাওয়া যাচ্ছে। এতক্ষণ তো কোনো সূত্র পাওয়াই যাচ্ছিল না। খুনের আরেকটি বড় কারণও থাকতে পারে কৌস্তববাবু, সেটি হয়তো আপনি জানেন না। কী কারণ বিশ্বনাথবাবু? প্রফুল্লবাবুর উপরে এর আগেও আক্রমণ হয়ে গিয়েছে। তিনি একটি হুমকি ভরা চিঠিও পেয়েছিলেন। সেই বিষয় নিয়েই তিনি আমার কাছে এসেছিলেন, যদিও তিনি আমার কাছে আসবার আগে পুলিশের কাছেও গিয়েছিলেন। আচ্ছা, যাই হোক, এখন আমাদের তদন্ত করে দেখতে হবে কে বা কারা প্রফুল্লবাবুর ক্ষতি করতে চেয়েছিলেন এবং তাকে হত্যা করলেন। প্রফুল্লবাবু কি আপনাকে কিছু জানিয়েছিলেন? হ্যাঁ, তা জানিয়েছিলেন বটে। আচ্ছা, পরে আসছি সেসব কথায়। একটা ব্যাপারে আমার খটকা লাগছে। খুনি ঘরে ঢুকলোই বা কী করে আর বেরোলোই বা কী করে? ঘরের দরজা তো ভেতর থেকেই বন্ধ ছিল। তাহলে সে কি এই গুপ্ত দরজার কথা জানতো? আর সে যদি জেনে থাকে তবে কি করেই বা জানলো? কারণ এই গুপ্ত দরজার কথা তো প্রফুল্লবাবু ও তার দুই ছেলে ছাড়া আর কেউই জানতো না। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু আমিও বুঝতে পারছি না। যাই হোক, আজ আমি চলি। ডেড বডি পোস্টমর্টমের জন্য পাঠাতে হবে। কাল এসে আমি আপনাদের সবাইকে জেরা করব। কৌস্তববাবু ডেড বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিয়ে তার লোকজন নিয়ে চলে গেলেন। বিশ্বনাথ রমেশবাবু আর সুরেশবাবুকে বলল, দেখুন, পুলিশ যেমন জেরা করছে করুক, কিন্তু আমিও আপনাদের আলাদা করে কিছু জিজ্ঞাসাবাদ করতে চাই। আপনাদের বাবা কালকে আমার বাড়িতে গিয়ে বলেছিলেন যে তার যদি কোনো কারণে মৃত্যু হয় তবে আমি যেন তার মৃত্যুর তদন্ত করি। আশা করছি আপনারা সকলেই সহযোগিতা করলে আমার পক্ষে বেশি সময় লাগবে না। দেখুন, আমাদের জেরা করতে চান আপনি নিশ্চয়ই করুন, কিন্তু মাকে ছেড়ে দিতে হবে। তিনি ভালো করে কথাই বলতে পারছেন না, পুরোপুরি ভেঙে পড়েছেন। জানি না কবে বা কিভাবে তাকে স্বাভাবিক করে তুলতে পারবো। আপাতত আপনাদের মাকে আমি প্রশ্ন করতে চাইছি না, শুধু আপনাদের দুজনকে আর চাকর তিনজনকেই আমি জেরা করতে চাই। তাতে নিশ্চয়ই আপনাদের কোনো অসুবিধা হবে না। আমরা প্রফুল্লবাবুর ঘর থেকে বের হয়ে তাদের বাড়ির 3 তলার একটি ঘরে গিয়ে ঢুকলাম। এটি একটি ছোট ঘর। আমি আর বিশ্বনাথ দুটি আরাম কেদারায় বসলাম। প্রথমে এলেন রমেশবাবু। বিশ্বনাথ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করল। আপনার পুরো নাম আর আপনি কি করেন? আগে আমার পুরো নাম রমেশচন্দ্র বোস। আমি গড়িয়াহাটের বুক হাউসে ম্যানেজারি করি। ওখানকার হিসেবপত্র আমিই দেখি। বেতন কত পান? 2000 টাকা। তাতে কি আপনার ভালোভাবে চলে? একজন লোকের পক্ষে সে টাকা যথেষ্ট। আমার বাড়তি কোনো খরচা নেই, নেশাপাতিও আমি কিছু করি না। আর তাছাড়া বাবার কাছে যখন যা চেয়েছি তখন তিনি তাই দিয়েছেন আমাকে। আচ্ছা, প্রফুল্লবাবুর সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? মানে কোনো বিষয় নিয়ে কি আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য হয়েছিল কি? পিতা পুত্রের মধ্যে যেমন সম্পর্ক থাকা উচিত আমাদের মধ্যেও তেমনই ছিল। অবশ্য সকাল আর রাত ছাড়া বাবার সঙ্গে আমার বিশেষ দেখা হতো না। আর মনোমালিন্য তো সব সংসারেই থাকে, তাই না? সেটা থাকাই তো স্বাভাবিক, তাই নয় কি? সম্প্রতি আপনার সঙ্গে প্রফুল্লবাবুর কোনো ঝগড়া হয়েছিল কি? দেখুন, আমার তো এই মুহূর্তে সেরকম কিছু মনে পড়ছে না। ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। পরে প্রয়োজন পড়লে আপনাকে আবার ডেকে নেব, কেমন?
রমেশবাবু চলে যাওয়ার পর সুরেশবাবু ঘরে প্রবেশ করলেন। বিশ্বনাথ তাকে ইশারায় বসতে বলল। তারপর সুরেশবাবুকে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনার নাম সুরেশচন্দ্র বোস, কি তাই তো? আগে হ্যাঁ। আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি গ্লাস অ্যান্ড সিরামিকের ইঞ্জিনিয়ার। কত মাইনে পান? এমনিতে 5,000, তবে কেটে কুটিয়ে মোটামুটি 3,000 টাকা হাতে পাই। তাতে কি আপনার ভালো মতন চলে যায়? আমি একা মানুষ, আমার আর কত টাকা দরকার বলুন তো। আর টাকার প্রতি যদি আমার লোভ থাকতো তাহলে আমি বিদেশে গিয়ে চাকরি করতে পারতাম। বেশ, আপনার বাবার সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? আগে বাবার সঙ্গে কখনো কোনো খারাপ ব্যবহার করেছি বলে কই আমার তো মনে পড়ে না। ঠিক আছে, আমার আপনাকে আর কিছুই জিজ্ঞাসা করার নেই, এখন আপনি যেতে পারেন। আর চাকর দুজনকে আর আপনাদের রান্নার লোকটিকে এক এক করে পাঠিয়ে দেবেন, কেমন? সুরেশবাবু নিশ্চয়ই এই বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। একটু পরে একজন 30-35 বছরের লোক ঘরে ঢুকল। মোটা সোটা চেহারা, বেঁটে। লোকটার চোখ মুখ নির্লিপ্তের মতো। বিশ্বনাথ তাকে প্রথমেই তার নাম জিজ্ঞেস করল। উত্তরে সে বলল, আগে আমার নাম হলো জগা। বয়স কত? তা প্রায় 40 বছর। কত বছর এখানে কাজ করছো? আগে তা বছর খানেক তো বটে। আগে কোথায় কাজ করতে তুমি? আগে একজন উকিল বাবুর বাড়িতে আমি কাজ করতাম। সেখানকার কাজটা ছেড়ে দিলে কেন? আগে তিনি চলে গেলেন তাই। কোথায় চলে গেলেন? আগে দিল্লি ওকালতি করতে। তোমার মনিব ঠিক কেমন লোক ছিলেন? আমার মনিব খুব ভালো মানুষ ছিলেন বাবু। তাছাড়া তিনি আমাকে খুব স্নেহ করতেন। মাসে 200 টাকা আর থাকা খাওয়া তো আছেই। তুমি কি তাতে সন্তুষ্ট ছিলে? আগে মাস হিসাবে 200 টাকা তো কম নয়। আমার আর বাড়তি খরচ তো নেই। পুরো টাকাই আমি আমার দেশের বাড়িতে পাঠিয়ে দিই। তাদেরও ভালোই চলে যায় হুজুর। বেশ, এবার তুমি যেতে পারো। বাবুর আরেকজন কাজের লোক যে আছে তাকে আসতে বলে দাও, কেমন? জি আজ্ঞে হুজুর। মিনিট 5 যেতে না যেতেই অন্য চাকরটি ঘরে এসে ঢুকল। এ বেশ লম্বা কিন্তু রোগা, দাড়িকোফ আছে, পরনে ফতুয়া আর পাজামা। চোখের চাহনিতে যথেষ্ট বুদ্ধির ছাপ। হাবভাব দেখে শিক্ষিত বলেই মনে হয়। বিশ্বনাথ তার আপাদমস্তক একবার নিরীক্ষণ করে জিজ্ঞেস করল, তোমার নাম কি? আগে শচীনচন্দ্র পালিত। তোমাকে দেখে তো কম বয়সী আর শিক্ষিত বলেই মনে হচ্ছে। আগে আমার বয়স ওই 32 বছর। আমি 8 ক্লাস পর্যন্ত পড়েছি। তাহলে তুমি এখানে কাজ করছোই বা কেন? বাবু, আগে এই দপ্তরে কাজ করতাম, পরে ওই দপ্তর বন্ধ হয়ে গেল। তারপর থেকেই কাজের অভাব। পরে বাবুই আমায় কাজে রাখে। আচ্ছা, কতদিন এখানে কাজ করছো তুমি? আগে বেশি দিন নয়, সবে 5-6 মাস হয়েছে। প্রফুল্লবাবু ঠিক তোমার প্রতি কিরকম ব্যবহার করতেন? আগে তার কথা আর কি বলবো। আমি যে এমন মনিব পেয়েছিলাম সেটা আমার সৌভাগ্য। তিনি আমাকে খুবই স্নেহ করতেন। আমায় উনি যদি কাজে না রাখতেন তাহলে। তুমি আগে কোথায় কাজ করতে বললে জানো? আগে আমি বাড়ির কাজ করতাম না। আমি আগে একটি স্ট্যাম্পের দপ্তরে কাজ করতাম। তা এখানে তুমি কত মাইনে পেতে? তিনি আমাদের সবাইকে সমান মাইনেই দিতেন, শুধু রান্নার লোককে 50 টাকা বেশি দিতেন। তাই জগার মতো আমারও মাইনে ওই 200 টাকা, আর খাওয়া থাকা। তিনি কাউকেই উভয়ের থেকে বেশি দিতেন না। তোমার কি কোনো ঘর সংসার নেই? আগে না, মা বাবা গত হয়েছে আজ অনেক দিন হলো। বিয়ে করনি? আগে না। বেশ, এবার তুমি এসো। শচীন চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই রান্নার লোকটি এসে গেল। দেখেই মনে হয় রান্নার ঠাকুর সে। মাঝারি গড়ন, কিন্তু বেশ তাগড়াই ভুঁড়ি রয়েছে একটা। চিবুকে একটি বেশ বড় তিলও আছে। তার চোখে মুখে একটা বুদ্ধির ছাপ লক্ষ্য করা যায়। চোখে একটি শীতল ভাব। বিশ্বনাথ ওর নাম জিজ্ঞেস করতে সে উত্তরে বলল, বাবু, আমার নাম শ্যামাচরণ দে, কিন্তু সবাই আমায় শ্যামা বলেই ডাকে। তা কলে কলে কত হলো? আগে 45 বছর তো হবেই। তাহলে বলতে হয় এখানকার সব থেকে পুরনো লোক তুমি। হ্যাঁ, আমার যৌবনকাল থেকেই এই বাড়িতে কাজ করছি।
তা প্রায় 17 বছর ধরে এখানে কাজ করছি বলেই তো মনে হয়। প্রফুল্লবাবু ঠিক কেমন লোক ছিলেন বলে তোমার মনে হয়? আমি বাবুকে এত বছর ধরে দেখছি, অত্যন্ত সরল মানুষ ছিলেন। আমরা সবাই তাকে খুব শ্রদ্ধা করতাম। তাকে কেউ ওভাবে খুন করতে পারে আমি তো ভাবতেও পারছি না। তা তোমার মাইনে তো 250 টাকা, তাতে কি তোমার চলে যেত? আগে হ্যাঁ বাবু। আচ্ছা, এই যে প্রফুল্লবাবু খুন হলেন, এই ব্যাপারে তুমি কি কাউকে সন্দেহ করো? বাড়ির লোকের মধ্যে এই কাজ করেছে বলে আমার মনে হয় না। দাদাবাবুরা বড়বাবুকে খুব শ্রদ্ধা করতেন, তার কথার উপর দিয়ে কেউ কখনো যেত না। কিন্তু কে যে করেছে আমার মাথায় কিছুতেই আসছে না। ঠিক আছে, তুমি এবার এসো। এরপর আমি আর বিশ্বনাথ রমেশবাবু আর সুরেশবাবুর কাছে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলাম। সারা রাস্তায় বিশ্বনাথ একটিও কথা বলেনি, আমিও কিছু জিজ্ঞেস করিনি। বাড়ি এসে ও নিজে থেকেই বলল, বুঝলে সৌরভ, উনি যদি বাড়ির লোক হয় তাহলে তাহলে যে জিনিস দিয়ে সে ছোড়াটা ধরেছিল তা নিশ্চয়ই নিজের কাছে রাখতে সাহস পাবে না। পুলিশ বাড়ি তল্লাশি নিচ্ছে, যেখানেই সেটা লুকিয়ে রাখুক তারা ঠিকই খুঁজে বের করবে। খুনিও সেটা জানে। তাই আমার মনে হয় বাড়ির পেছনে যে জঙ্গল মতো জায়গাটা আছে সেখানে ভালো করে খুঁজতে হবে। আমার মনে হয় সেখানে এমন কিছু একটা পাওয়া যাবে যার সাহায্যেই মৃত্যুর রহস্যের পর্দা উঠবে। এখন আমাদের কর্তব্য জায়গাটা একবার অনুসন্ধান করে দেখা এবং আরো কিছু খোঁজ খবর নেওয়া। ওখানকার কিছু লোকের কথা ঠিক মিলছে না। তুমি কি করে জানলে যে বাড়ির পেছনে একটা মস্ত বড় জায়গা রয়েছে? কই, আমি তো কিছু লক্ষ্য করিনি। মৃতদেহ দেখবার ফাঁকে আমি প্রতিটা ঘরের জানালা দিয়ে ওকে দিয়ে দেখেছি, তখনই জায়গাটা লক্ষ্য করি। যা পরিমাণ অপরিচ্ছন্ন তাতে মনে হচ্ছে বেশ খাটতেই হবে। তাহলে এখন কি করবে বলে ঠিক করলে? অনুসন্ধানটা দিনের বেলা না হলে হবে না, তবে খোঁজ খবরটা সন্ধ্যের মধ্যেই করতে হবে। সন্ধ্যে 6টা নাগাদ বিশ্বনাথ বেরিয়েছিল, ফিরল প্রায় 9:30 নাগাদ। ফিরে এসে বলল, ঠিক যা ভেবেছিলাম তাই। কি ভেবেছিলে? এখন বলবো না, ঠিক সময় আসুক সব কথাই জানতে পারবে। ঠিক আছে, বলতে হবে না, শুধু বলো তুমি কতদূর এগোলে, কিছু কি সন্ধান করতে পেরেছো? চুরির ব্যাপারটার খোলসা কালকেই হবে, তবে খুনের ব্যাপারে কোনো সূত্রই এখনো ঠিক মতো নেই যেটা ধরে এগোবো। তবে জঙ্গল জায়গাটা অনুসন্ধান করলে আশা করি কোনো না কোনো সূত্র ঠিকই পাবো। তুমি কি বলতে চাও খুন আর চুরি আলাদা আলাদা লোক করেছে? এখনো পর্যন্ত যা বুঝেছি তাতে তাই মনে হচ্ছে, কারণ যে চুরি করেছে বলে আমি সন্দেহ করছি তার চুরির মোটিভ পাওয়া গেলেও খুনের কোনো মোটিভ পাচ্ছি না। পরদিন সকাল 8টা নাগাদ আমরা রওনা দিলাম প্রফুল্লবাবুর বাড়ির দিকে। সিথির মোড়ে চশমা কলের সামনে পৌঁছে আমরা প্রফুল্লবাবুর বাড়ির পেছন দিকে জঙ্গল মতো জায়গাটায় এসে দাঁড়ালাম। প্রথমে চারিদিকটা ভালো করে দেখে নিয়ে আমরা অনুসন্ধান শুরু করলাম। 15 মিনিট ধরে খোঁজার পর যখন প্রায় হতাশ হয়ে পড়েছি, তখনই হঠাৎ আমার চোখে পড়ল এক জায়গায় একটা গাছের ডালে কি যেন আটকে রয়েছে। কাছে গিয়ে দেখি সেটা একটা সবুজ রুমাল। বিশ্বনাথকে দেখাতেই সে তাড়াতাড়ি সেটাকে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে দেখতে হঠাৎ কি যেন দেখে আনন্দে লাফিয়ে উঠল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? যা চেয়েছিলাম ঠিক তাই। এইখানটা একটু ভালো করে দেখো, কিছু কি দেখতে পাচ্ছ? আমি দেখলাম যে জায়গাটা বিশ্বনাথ দেখাচ্ছে সেখানটায় একটু রক্ত লেগে আছে। আমরা যে রুমালটা খুঁজছিলাম এটা সেইটা। তাতে আর আমার সন্দেহ রইল না। আমি বিশ্বনাথকে জিজ্ঞেস করলাম, তাহলে এবার এটা নিয়ে কি করবে? দেখোই না কি করি বলে বিশ্বনাথ প্রফুল্লবাবুর বাড়ির দিকে এগিয়ে চলল। গেটের মুখেই রমেশবাবুর সঙ্গে দেখা। আমাদের দেখে বললেন, আরে কি ব্যাপার এত সকালে যে? বিশ্বনাথ তার পকেট থেকে সদ্য উদ্ধার করা রুমালটা বের করে বলল,
এই রুমালটা কি আপনার? এটা কই না তো, এরকম তো আমার কোনো রুমাল নেই। ও আচ্ছা, হ্যাঁ আমারই হয়তো ভুল হয়েছে। আমি ভাবলাম এটা মনে হয় আপনার কাছেই দেখেছিলাম। যাই হোক, আপনি বুঝি কাজে বেরোচ্ছেন? হ্যাঁ, কেন আমার সাথে কিছু দরকার আছে নাকি? না, তেমন কোনো দরকার নেই। দরকার হলে আমি বরং আপনাকে তলব করব, আপনি যেতে পারেন। আর হ্যাঁ, আপনার বাবার ওপর একটি হামলা হয়েছিল, সে ব্যাপারে কি আপনি কিছু জানেন? হ্যাঁ, ওই হামলার কারণেই তো বাবা আপনাদের দ্বারস্থ হন। দেখুন বিশ্বনাথ বাবু, তখন আমি মনে করেছিলাম যে হয়তো ডাকাতি বা কোনো রকম ভয় দেখানোর জন্যই ওরকম কাজ করা হয়েছে। কলকাতার পরিস্থিতির সাথে তো আপনি যথেষ্ট পরিচিত, কিন্তু এখন ভেবে মনে হয় ব্যাপারটা অন্যরকম কিছু। বলতে বলতে গলার স্বর ভারী হয়ে গেল রমেশবাবুর। আচ্ছা ঠিক আছে, আপনি এবার আসুন। অনেক ধন্যবাদ আপনাকে। রমেশবাবু চলে গেলেন। আমরাও গেট পেরিয়ে আরও খানিকটা এগোতেই সুরেশবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। বিশ্বনাথ তাকেও সেই রুমালটা দেখিয়ে বলল, দেখুন তো সুরেশবাবু, এই রুমালটা কি আপনার? না, এই রুমালটা তো আমার নয়। এরপর চাকর দুজন আর রান্নার লোকটিকেও বিশ্বনাথ রুমালটা দেখিয়ে একই প্রশ্ন করল। তারা প্রত্যেকেই বলল যে এ রুমাল তাদের কারোরই নয়। তারই সাথে প্রফুল্লবাবুর ওপর আক্রমণের কথাও জিজ্ঞেস করে নিল বিশ্বনাথ, যদিও কারোর কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। ইতিমধ্যে সুরেশবাবু আমাদের বৈঠকখানায় এনে বসিয়েছেন। বিশ্বনাথ ঘরটা ঘুরে দেখতে দেখতে দেওয়ালে টাঙানো একটা ফটোর সামনে দাঁড়িয়ে পড়ল। ছবিটা একটা গ্রুপ ফটো। প্রফুল্লবাবুকেও তার মধ্যে আমরা দেখলাম। মনে হয় তিনি যে ব্যাংকে কাজ করতেন সেখানকার কর্মচারীদের নিয়েই ছবিটা তোলা। সুরেশবাবু আমাদের পাশেই ছিলেন। বিশ্বনাথ তাকে জিজ্ঞেস করল ফটোটা কয়দিনের জন্য নিজের কাছে রাখতে পারে কি না। ভদ্রলোক সঙ্গে সঙ্গে রাজি হলেন। বিশ্বনাথ খবরের কাগজে ফটোটা মুড়ে আমার হাতে দিল। এরপরেই আমরা সেখান থেকে চলে এলাম। রাস্তায় আসার সময় বিশ্বনাথ কোনো কথা বলল না, মাঝে মধ্যে অল্প বিস্তর হাসছিল। আমি বিশ্বনাথকে যতটুকু চিনি তাতে এটুকু বলতে পারি যে ও নিশ্চয়ই কোনো সূত্র পেয়েছে যা দিয়ে এই রহস্যের উদ্ঘাটন করা সম্ভব হবে। হঠাৎ বিশ্বনাথ বলল, সৌরভ, তুমি বরং বাড়ি যাও, আমার একটা কাজ আছে, আমি সেগুলো সেরেই বরং আসছি। কাজটা কি? পরে বাড়ি এসে বলবো, চলি। হ্যাঁ। বেলা 12:30 নাগাদ ফিরল বিশ্বনাথ। তার মুখ দেখে মনে হলো সে অত্যন্ত চিন্তিত, কিছু গভীরভাবে ভেবে চলেছে সে। তবে তার মধ্যে একটু খুশির ছোঁয়াও আছে। কিছুক্ষণ বসে থাকার পরে সে বলল, আচ্ছা সৌরভ, যেই ফটোটা এনেছিলাম সেটা একবার নিয়ে আসো তো। আমি ফটোটা আলমারির ভেতর থেকে বের করে টেবিলের ওপর রেখে দিলাম। বিশ্বনাথ ছবিটা হাতে নিয়ে প্রথমে সেটা ভালো করে দেখল। তারপর ফ্রেম থেকে ফটোটা খুলে ফেলে পেছনের সাদা দিকটা দেখতে লাগলো। আমি দেখলাম পেছনের দিকে ছোট ছোট অক্ষরের সকলের নাম লেখা আছে। বিশ্বনাথ হঠাৎ করেই পেয়েছি বলে লাফিয়ে উঠল। আমি অবাক হয়ে বললাম, এই কি পেয়েছো? এই দেখো, ছবির পেছনে কার নাম লেখা? হনুমন্ত রাজ সিং। তার মানে বাঁ দিক থেকে তৃতীয় জন হনুমন্ত রাজ সিং। মনে পড়ল প্রফুল্লবাবু বলেছিলেন এই হনুমন্ত রাজ সিং নাকি 2 লক্ষ টাকা চুরি করে পালাতে গিয়েছিলেন। তিনি তাকে হাতে নাতে ধরে ফেলেন। ছবিতে দেখে মনে হলো লোকটাকে দেখতেও চোরের মতো, কিন্তু আমার মনে হলো এই লোকটিকে আমি কোথায় যেন দেখিয়েছি। বিশ্বনাথকে আমার খটকার কথা বলতেই ও আমার পিঠ চাপড়ে বলল, বাহ, তোমার চোখ আগের থেকে অনেক ভালো হয়েছে বলেই মনে হচ্ছে। তুমি ঠিকই ধরেছ, কোথাও তো দেখেছি। আমারও মনে হচ্ছে কোথায় যেন লোকটাকে দেখেছি। আচ্ছা, তুমি কি বিকেলে আবার যাবে নাকি প্রফুল্লবাবুর বাড়িতে? কোথাও যাব না, গিয়ে কোনো লাভ হবে বলেও মনে হয় না। তার চেয়ে ভালো আজ বাড়িতে বসে শুধু ভাববো। আর ওই চুরির ব্যাপারটা কি হলো? হ্যাঁ, চুরিটার কিনারা করতে পেরেছি বলেই মনে হচ্ছে, যদিও 100% নিশ্চিত নয়, কিন্তু যত দূর বুঝছি তাতে এই লোক ছাড়া আর কেউই হতে পারে না। শুধু খুনটার কোনো কিনারাই করতে পারছি না। ভাবতে হবে সৌরভ,
অনেকটাই ভাবতে হবে। বিশ্বনাথ, তোমাকে একটা কথা বলবো বলবো করে ভুলে যাচ্ছি। তুমি দেখেছো কিনা জানি না, আমি কিন্তু গোপালের হাতে একটা আংটি দেখেছি, তাতে লেখা ছিল HSI, কিন্তু ওর নাম তো শচীন পালিত। এটা আমিও লক্ষ্য করেছি, কিন্তু সন্দেহের কোনো কারণ দেখছি না। শচীন 8 ক্লাস পড়া মানুষ। হ্যাঁ, তার মানে ওর লেখাপড়া জানে। সে জানতে পারে, তবে ইংলিশ হয়তো জানে না, এমনি হয়তো ওরকম লিখেছে। বলতে বলতে হঠাৎ করেই বিশ্বনাথের চোখ জলজল করে উঠল। সে আমায় বলল, দাঁড়াও, তোমাকে এই একটা জাদু দেখাই। বলে একটা পেন্সিল নিয়ে কোলের ওপর রাখা ফটো ফ্রেমের মধ্যে স্কেচ করে কিছু আঁকতে লাগলো। তারপর ফটোটা আমায় দেখিয়ে বলল, এই দেখো। কি জাদু তো! আমি অবাক হয়ে দেখলাম। বিশ্বনাথ ততক্ষণে প্রফুল্লবাবুর বাড়িতে ফোন করেছে। ফিরে এসে বলল, আজ সন্ধ্যা 7টায় প্রফুল্লবাবুর বৈঠকখানায় সবাই উপস্থিত থাকবে। আমি ইন্সপেক্টর কৌস্তববাবুকে নিয়ে যাব, তুমিও সঙ্গে থাকবে। সন্ধ্যে 6টা নাগাদ আমি আর বিশ্বনাথ বের হলাম প্রফুল্লবাবুর বাড়ির উদ্দেশ্যে। বিশ্বনাথ সঙ্গে সেই গ্রুপ ফটোটাও নিয়ে এলো। কিন্তু প্রথমে আমরা গেলাম থানায়। সেখানে কৌস্তববাবুকে সব কথা বলে তাকে আমাদের সঙ্গে নিয়ে বের হলাম। কৌস্তববাবুর সঙ্গে 2জন কনস্টেবলকেও নিয়ে এলেন। প্রফুল্লবাবু বাড়ি পৌঁছে দেখি বিশ্বনাথের কথা মতো সবাই দোতলার বৈঠকখানায় জড়ো হয়েছেন। আমরা ঘরে ঢুকে আরাম কেদারার ওপর বসলাম। প্রফুল্লবাবুর স্ত্রী খুবই অসুস্থ হওয়ায় তাকে আর এই বৈঠকখানায় ডাকা হয়নি। বিশ্বনাথ প্রথমে জগাকে একটা গ্লাস জল নিয়ে আসতে বলল। জল খেয়ে তারপরে উঠে দাঁড়িয়ে তার বক্তব্য শুরু করলো বিশ্বনাথ। আমাদের সকলের শ্রদ্ধেয় প্রফুল্লবাবু আজ আর নেই। তার মৃত্যুর আগে তিনি আমাকে অনুরোধ করেছিলেন, তিনি যদি হঠাৎ মারা যান তাহলে আমি যেন তার তদন্ত করি। আমি তার ইচ্ছা অনুযায়ী তদন্ত করেছি এবং আমার মনে হয় আমি খুনিকেও চিহ্নিত করতে পেরেছি। এখানে আরও একটি কথা বলে রাখি, প্রফুল্লবাবুকে খুন করা ছাড়াও তার হাতের আংটিও চুরি করা হয়েছে। প্রথমে অন্য সকলের মতো আমারও মনে হয়েছিল যে খুন আর চুরি একই লোক করেছেন, কিন্তু আমি তদন্ত সূত্রে জানতে পেরেছি খুন আর চুরি দুটি আলাদা আলাদা লোকের কাজ। তবে প্রথমে আমি আসব খুনের কথায়। এখানে আপনাদের একটা ঘটনার কথা শোনাই। এটা অবশ্য প্রফুল্লবাবুর মুখেই শোনা। হয়তো আপনাদের মধ্যে কিছু লোক এই বিষয়টির সাথে পরিচিত। কয়েক বছর আগে তিনি যে ব্যাংকে কাজ করতেন, সেই ব্যাংকের হনুমন্ত রাজ সিং বলে একজন লোক 2 লক্ষ টাকা চুরি করে পালানোর চেষ্টায় ছিল, কিন্তু প্রফুল্লবাবু তাকে হাতে নাতেই ধরে ফেলেন। সুতরাং এটা বোঝাই যায় যে এই লোকটি মানে হনুমন্ত রাজ সিং এর প্রফুল্লবাবুর ওপর একটা আক্রোশ আছে এবং সে প্রফুল্লবাবুর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রফুল্লবাবুকে খুন করতেও পারে। প্রফুল্লবাবু আমাদেরকে জানায় যে হনুমন্ত রাজ সিং এর 2 বছরের কারাদণ্ড হয়েছিল এবং আমি খোঁজ নিয়ে জানতে পারি সেই কারাদণ্ডের মেয়াদ শেষ করেছে আজ থেকে 1 বছর আগে। মানে এটাও সম্ভব যে হনুমন্ত রাজ সিং প্রতিশোধের জন্য খুন করতে পারে এবং এই ক্ষেত্রে সেটাই হয়েছে। রমেশবাবু জিজ্ঞেস করলেন, তাহলে আপনি বলতে চান যে বাড়ির বাইরের লোক খুনটা করেছে? কিন্তু সে বাড়ির ভেতর ঢুকলে কি করে? না, আমি কিন্তু তা বলিনি। আমি শুধু বলেছি হনুমন্ত খুন করেছে। সে বাইরের লোক সেটা কিন্তু আমি বলিনি। আপনি কি হেয়ালি করছেন? সে বাইরের লোক নয়, তবে কে সে? আমি যা বলছি তার একটাই মানে হয়, সে বাড়িতে আছে এবং এই ঘরেই আছে। কিন্তু কি করে, কিভাবে তা? বিশ্বনাথ কিছু বলার আগেই সুরেশবাবু বললেন, ছদ্মবেশে? কি? ঠিক ধরেছেন সুরেশবাবু, সে বাড়িতে ছদ্মবেশ নিয়েই আছে। তার ছদ্মবেশটা বেশ ভালোই, আমিও প্রথমে চিনতে পারিনি। তবে তাকে চেনাবার আগে আমি শচীনকে কিছু প্রশ্ন করব। তোমার নাম তো শচীন চন্দ্র পালিত, মানে ছোট করে লিখলে এসপি, কিন্তু তোমার আংটিতে HS কেন লেখা? আর সবাই নিজের আংটিতে তো নিজের নামের হাতাক্ষরই লেখে, তা তোমারটা এরকম কেন? আগে ওটার তো কোনো মানে নেই, ওটা আমি এমনিই পড়েছি। না শচীনবাবু, আপনি বেশ শিক্ষিত, এতটুকু বোঝার মতো ক্ষমতা আপনারও আছে। না, এর কোনো মানেই নেই। এটা একটি আংটি, ব্যাস। আমার পছন্দ হয়েছে, আমি তাই পড়েছি।
কিন্তু আমি যদি বলি ওটাই তোমার নামের আদ্যক্ষর, তুমি চালাকিটা ভালোই করেছিলে। প্রথমে আমিও বুঝতে পারিনি। তোমার নাম আদপেও শচীন চন্দ্র পালিত নয়, কি তাই তো হনুমান রাজ সিং? আর তুমি প্রতিশোধ নেবার জন্য প্রফুল্লবাবুকে খুন করেছ। না না, এগুলো আপনি কি বলছেন জাতা? তুমি ধরা পড়ে গেছো হনুমান রাজ সিং। সেদিনও খুব চালাকি করে রাস্তার থেকে ছোড়া মেরে পালিয়ে না গিয়ে তার বাড়ির ভেতরে চলে এসেছিলে, আর তোমার মনিব ছুটে আসতেই তার পিছু পিছু আততায়ীর খোঁজ চালাতে থাকো, কি তাই নয় কি? না, আমি খুন করিনি, আপনি ভুল করছেন। আমি শচীন পালিত, কোনো হনুমান রাজ সিং নই। ঠিক আছে, আংটির কথা না হয় বাদই দিলাম, কিন্তু তার থেকেও বড় প্রমাণ আমার কাছে আছে হনুমন্ত। বলে বিশ্বনাথ ব্যাগ থেকে সেই গ্রুপ ফটোটা বার করল। দেখলাম হনুমন্তের মুখের ওপর বিশ্বনাথের কালকে করা সেই স্কেচটা আর নেই। মনে হয় বিশ্বনাথ আগেই সেটা মুছে ফেলেছে। যে ব্যাংকে প্রফুল্লবাবু কাজ করতেন সেই ব্যাংকের কর্মচারীদের নিয়ে তোলা এই ছবি। এই যে দেখা যাচ্ছে বাঁ দিক থেকে 3 নম্বর, ইনি হলেন হনুমন্ত রাজ সিং। এবার আমি আপনাদের একটা জিনিস দেখাবো, দেখুন, মনোযোগ দিয়ে দেখুন। বলে বিশ্বনাথ পকেট থেকে পেন্সিল বের করে আবার হনুমন্তের মুখে স্কেচ করল। তারপর সেটা সকলের সামনে তুলে ধরার পর দেখা গেল বিশ্বনাথ ছবিটায় দাড়ি গোঁফ করে দিয়েছে, আর ওই পরিবর্তনের ফলে হনুমন্তের মুখটা বদলে অবিকল শচীনের মুখের মতন হয়ে গেছে। এর চেয়ে তুমি আর কি বড় প্রমাণ চাও হনুমন্ত? কি এবার ঠিক তো শচীন রূপী হনুমন্ত? দেখলাম হনুমন্ত মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে। কনস্টেবলরা এসে তার হাতে হাত করা পরিয়ে নিয়ে গেল। তা বিশ্বনাথবাবু, আপনি কখন শচীনকে প্রথম সন্দেহ করেন? যখন রুমালটা আপনাদের সকলকেই দেখাই তখন থেকেই আমি শচীনকে সন্দেহ করি, কারণ রুমালটা দেখা মাত্রই ওর মুখে একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। অবশ্য খুবই নিপুণভাবে তারপর সে নিজেকে সামলে নেয়। তখনই আমার সন্দেহ হয় যে ওই খুন করেছে, কিন্তু কেন এটাই বুঝতে পারছিলাম না। হনুমন্ত বিষয়টা আমার জানা ছিল, তাও 2-2 4 করতে পারছিলাম না। পরে আমার প্রিয় বন্ধু হনুমন্তের আংটির কথাটা না বললে হয়তো সত্য উদ্ঘাটনে আমার আরও সময়ই লেগে যেত। কিন্তু যদি শচীনই খুন করে থাকে তাহলে সে প্রফুল্লবাবুর ঘরে ঢুকলো কি করে, আর বেরোলোই বা কি করে? শচীন প্রফুল্লবাবুর খুব বিশ্বস্ত ও অনুগত চাকর ছিল, এবং সবসময় সে প্রফুল্লবাবুর কাছে কাছেই থাকত। আমার মনে হয় সে প্রফুল্লবাবুর কাছে গুপ্ত দরজাটার সম্বন্ধে জানতে পেরেছিল, আর সেটা কোথায় আছে তাও হয়তো প্রফুল্লবাবু শচীনকে বলেছিলেন। শচীন সেই গুপ্ত দরজা দিয়েই ঘরে ঢোকে, এবং প্রফুল্লবাবুকে খুন করার পর সে ওই দরজা দিয়েই বাইরে বেরিয়ে আসে। কিন্তু প্রফুল্লবাবু এই হনুমন্তের সঙ্গে কাজ করতেন, তবে উনি কেন ওকে চিনতে পারলেন না? প্রথমত বয়স একটা বড় কারণ কৌস্তববাবু, আর দ্বিতীয়ত আমি তার দপ্তর থেকে জানতে পেরেছিলাম যে তারা একসঙ্গে কাজ করতেন না, একই দপ্তরে আলাদা আলাদা বিভাগে তারা নিযুক্ত ছিলেন। কাকতালীয় ঘটনা, প্রফুল্লবাবু হনুমন্তকে চুরি করতে দেখে ফেলে এবং সে ধরাও পড়ে। তৃতীয়ত আমার যা মনে হয় প্রফুল্লবাবু চোখে একটু কমই দেখতেন, হয়তো ছানি পড়েছে বা বয়সের নিরিখে। যাই হোক, তিনি হনুমন্তকে ছোড়া ছুঁড়তেও ঠিক করে দেখতে পাননি। যদি দেখে ফেলতেন তবে আজ এই জিনিসটা হতো না, আর আমার ধারণা হনুমন্ত এই বিষয়টাও জানত। বিশ্বনাথ এবার একটু থেমে আবার বলতে আরম্ভ করলো। এবার আসি চুরির কথায়। আমি প্রথমেই বলেছি আমার মতে খুন আর চুরি দুটি আলাদা আলাদা লোক করেছেন, কেননা চুরিটা যদি কারণ হতো তবে আরও অনেক জিনিস ছিল নেওয়ার মতো, সেগুলোকেই বা কেন খুনি ছেড়ে চলে যাবে। দ্বিতীয়ত হলো আংটিটা চুরি হয় মৃত্যুর ঠিক 2 থেকে 3 ঘন্টা পরে। কৌস্তববাবু, আপনি খেয়াল করেছেন কিনা তা আমি জানি না, কিন্তু আংটির জায়গা ছাড়া আঙুলের বাদবাকি সব জায়গা কিন্তু ফুলে উঠেছিল। এই ফুলে ওঠা কিন্তু সম্ভব মৃত্যুর ঘণ্টাখানিক পর থেকেই, আর এতেই আমার চোখ প্রথমে আঙুলটির দিকেই পড়ে এবং চুরির বিষয়টি খেয়ালে আসে। বলতে বলতে বিশ্বনাথ রমেশবাবুর দিকে তাকালো। এতেই আমি নিশ্চিত হই যে চোর আলাদা ব্যক্তি, আর সেক্ষেত্রে চুরি করেছেন রমেশবাবু, প্রফুল্লবাবুর গুণধর বড় ছেলে।
এ এ এ আপনি কি কি আবল তাবল বলছেন বিশ্বনাথ বাবু? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাথা তো আপনার খারাপ হয়েছে রমেশবাবু, নইলে কেউ আবার নিজের বাবার মৃতদেহ থেকে আংটি চুরি করে? আমি চুরি করতে যাব কেন? আমার যদি টাকার দরকার হয় তাহলে আমি বাবার কাছে চাইতেই পারতাম। তার আংটি চুরি করতে যাব কেন আমি? রেসের মাঠে দেনা শোধ করার জন্য কারোর বাবা টাকা দেয় না, সেটা আপনি ভালোভাবেই জানতেন। তাই প্রফুল্লবাবুর কাছ থেকে টাকা না চেয়ে তার আংটিটাই চুরি করলেন। অবশ্য আপনি আংটি চুরি করতে সেদিন যাননি, আপনার বাবার মৃতদেহ দেখে আপনি নিজেই হকচকিয়ে যান। ভাবেন যদি এখন লোক ডাকেন তবে তারা আপনাকেই সন্দেহ করবে, কারণ আপনি অত রাতে সেই গুপ্ত দরজা দিয়ে আপনার বাবার ঘরেই বা কি করতে যাবেন। তাই আর ৭-৫ না ভেবে আংটিটা নিয়ে কেটে পড়েন, কি তাই তো? এই দুদিনে বোধহয় সেটা বিক্রি করে দেনা শোধ করাও হয়ে গেছে। কি ঠিক বলছি তো? আপনি কি সব বলছেন বিশ্বনাথ বাবু? আমি একটা দপ্তরে ম্যানেজারি করি, কাজ করি। বিশ্বনাথ তাকে থামিয়ে দিয়ে বলল, চাকরি আপনি করেন না, আগে করতেন। সেখান থেকে বিতাড়িত হয়েই আপনি রেস খেলতে শুরু করেন। আমি আপনার দপ্তরে খবর নিয়েছি রমেশবাবু, তারপর আপনার পিছু নিয়ে রেসের মাঠেই আমি আপনাকে দেখেছি এবং আপনার যে ৭০,০০০ টাকা দেনা ছিল তাও জেনেছি। তবে ছি, আপনি প্রফুল্লবাবুর মতো সৎ ব্যক্তির পুত্র হয়ে আপনার কি এই কাজ? হ্যাঁ, ছি। রমেশবাবু এবার আর প্রতিবাদ করতে পারলেন না। তিনি মাথা নিচু করে রইলেন। তাকেও অ্যারেস্ট করা হলো। সবাই চলে যাওয়ার পর সুরেশবাবু বললেন, দাদা যে এত নিচে নামতে পারে তা আমার জানা ছিল না বিশ্বনাথ বাবু। যাই হোক, আপনি একটু বসুন। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আমি আর বিশ্বনাথ বসলাম। কিছুক্ষণ পরে সুরেশবাবু ফিরে এলেন। দেখলাম তার হাতে একটা চেক বই। তিনি সোফায় বসে চেক বইয়ের একটা পাতায় কিছু লিখলেন, আর সেটা বিশ্বনাথের হাতে দিয়ে বললেন, বাবা আপনাকে ৫,০০০ টাকা দিতে বলেছিলেন, আমি সে টাকাই আপনাকে দিলাম। আমাদের দিক থেকে কোনো ভুল ত্রুটি হলে আমাদের ক্ষমা করবেন। বিশ্বনাথ চেকটা হাতে নিয়ে বলল, সুরেশবাবু, আমাদের কাজ শেষ এবার। আপনি ভালো থাকবেন, আর আপনার মাকে এবার একটু বেশি ভালো করেই দেখাশোনা করে রাখবেন। স্বামীর মৃত্যু, ছেলের জেল, এইসব তিনি খুব একটা বেশি সহ্য করতে পারবেন না। তাকে দেখে রাখার দায়িত্ব কিন্তু এবার আপনার। আচ্ছা, আজ তবে আমরা চলি। নমস্কার। আমরা একে অপরকে প্রতি নমস্কার জানিয়ে বিদায় নিলাম। বাড়ি ফিরে বিশ্বনাথ আর আমি দুটি তদন্ত নিয়ে আলাপ আলোচনা করছিলাম। ঈর্ষা, প্রতিহিংসা, প্রতিশোধ মানুষকে দিয়ে কি না করিয়ে নিতে পারে বলো? তার সাথে তুমি লোভটাও যোগ করতে পারো। হ্যাঁ, ঠিক। এই জন্যেই বলে সবার সাথে সুব্যবহার রাখতে। তাই তো আমি শত্রুদের সাথেও বন্ধুত্ব রেখে চলি। আমি আর বিশ্বনাথ দুজনেই হেসে উঠলাম।